বিরতির পর আবারও ফিরে আসলাম ৭১ সংযোগে। জনাব মনসুর, আপনাকে প্রশ্নটি করেছিলাম যে সিএনএন এর একটি অনুষ্ঠানে পূর্বাভাস দেওয়া হয়েছে যে ২০১৯ সালের ভেতরে বাংলাদেশ অর্থনীতিতে একটি সমৃদ্ধশালী দেশ হবে এবং চীনের পাশে বাংলাদেশের অবস্থান থাকবে। কি কারণে তারা এই পূর্বাভাসটি দিয়েছে এবং এটা কতটুকু সম্ভাবনাময়? আমি মনে করি যে বাংলাদেশ সম্পর্কে সব অনেক পর্যালোচকেরই ধারণাটা পরিবর্তন হচ্ছে এবং ধারণার পরিবর্তনটা ক্রমান্বয়ে হচ্ছে, যেটাকে আমরা বলি সাস্টেইনড ওয়েতে এবং একটা ডিউরেবল ওয়েতে হচ্ছে, যেটা একটা পজিটিভ দিক বাংলাদেশের জন্য। তা সত্ত্বেও আমি এটাও বলবো যে চীন হচ্ছে একটি বিরাট দেশ, এটা হচ্ছে $6 ট্রিলিয়ন কান্ট্রি, ৬,০০০ বিলিয়ন, বাংলাদেশ হচ্ছে ১৭০ বিলিয়নের কান্ট্রি, কাজে এটা সমতাটা ঠিক ওইভাবে হয় না। তারপরেও পার ক্যাপিটা ইনকামে চীনের এখন হচ্ছে পার ক্যাপিটা ইনকাম $৫,০০০ বেশি, আমাদের হচ্ছে $১২০০ একটু কম, সেখানে প্রায় ৫ গুণ তারা পার ক্যাপিটা বেশি, যদিও জনগোষ্ঠী অনেক বড়। তারপরেও আমাদের বলতে হবে যে বাংলাদেশ পিছিয়ে থেকেও বাংলাদেশকে বলা হচ্ছে নেক্সট 11 গ্রুপে, বাংলাদেশকে বলা হচ্ছে নেক্সট ফ্রন্টিয়ার কান্ট্রিজ, বাংলাদেশকে বলা হচ্ছে যে এটা প্রবৃদ্ধির হারটা চীনের কাছাকাছি চলে যেতে পারে। এটা একটা বড় জিনিস। চীন কিন্তু এতদিন পর্যন্ত হাইয়েস্ট গ্রোয়িং কান্ট্রি, ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, প্রায় গত ২০ বছর বা ২৫ বছর ধরে একটা না। এই বছর প্রথমবারের মতো ভারত চীনকে ওভারটেক করছে। এটা একটা পজিটিভ শিফট যে সাউথ এশিয়ান একটা দেশ চীনকে রিপ্লেস করছে হাইয়েস্ট গ্রোয়িং লার্জ ইকোনমি হিসেবে। আমরাও বাংলাদেশও সেটা আমরা আমরা পারবো যদি আমরা আমাদেরকে একটু পলিটিক্যালি এন্ড ইকোনমিক্যালি আর একটু ডাইনামিক করে ফেলতে পারতাম। আমি যেটাকে বলতে চাই যে আমাদের কিন্তু এখন ওই ডিপেন্ডেন্স অন ফরেন এইড এখন আর নাই বললেই চলে। আগে যখন স্বাধীনতা শুরুতে আমাদের ডিপেন্ডেন্স ছিল ১১ থেকে 12% জিডিপি, এখন সেটা মাত্র ২% নেমে এসেছে। ২% কিন্তু কিছুই না, কারণ আমাদের যেখানে প্রবৃদ্ধি হচ্ছে ৬% প্লাস, সেখানে ২% একটা আমাদের যে এডিশনাল যে গ্রোথটা হচ্ছে এক বছরে, তার 1/3 হচ্ছে আমাদের ডিপেন্ডেন্স অন ফরেন এইড। এই কারণে বিদেশি প্রভাব আমাদের উপর আগের মতো খাটবে না এবং খাটছে না, সেটাও সত্যি কথা। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে, বাংলাদেশকে তার উন্নয়নের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, এগিয়ে যেতে হবে এবং সেই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, আমাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলছে সেটা ধারাবাহিকতা, এবং সেটাকে যদি আমরা সাকসেসফুলি নিয়ে যেতে পারি, একটা সমঝোতার মধ্যে নিয়ে যেতে পারি যেখানে কনফ্লিক্ট থাকবে না কিন্তু ডিসকাশন থাকবে, ডিবেট থাকবে এবং প্রতিযোগিতা থাকবে, তাহলে কিন্তু বাংলাদেশকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আমরা ভারতের সাথে এবং ভারতকে ছাড়িয়েও যেতে পারবো পার ক্যাপিটা ইনকাম হিসাবে। জি, আহসান আলী মনসুর, আপনার কাছে জানতে যাচ্ছি যে এই যে আমাদের তৈরি পোশাক শিল্প, পরিবহন খাত, কৃষি, পর্যটন, নির্মাণ থেকে শুরু করে ছোট দোকানপাট, ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় ধরনের ক্ষতি করে রাষ্ট্রের অর্থনীতিকে ভেঙে এই সময়ে কি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা আর সম্ভব? আপনার কাছে কি মনে হয়? দেখুন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে সরকার বা বিরোধী দল যারাই হোক, দে ক্যান গো আপ টু এনি লেংথ। আপনি দেখুন সিরিয়ার কথাই ধরুন, সরকার নিজেই দেশটাকে ধ্বংস করছে, বিরোধী দলও যারা সরকার বিরোধী তারাও কিন্তু ধ্বংস করছে দেশটাকে। কাজে এখানে যেটা হইতে হবে যে জনগণকে সরকার এবং বিরোধী দলের উপর চাপ সৃষ্টি করতে হবে যেন কোনো এক্সট্রিমিজমের দিকে কোনোভাবে কোনো পক্ষই না যেতে পারে এবং সেটা যেন মেইন স্ট্রিমে থাকে, যেটা জনগণ কল্যাণমুখী, যেটা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং জনগণ, সরকার, বিরোধী দল এবং রাজনীতিবিদ সবাই সেখান থেকে উপকৃত হবে। আমি মনে করি যে আমরা ওই পথে যাব না, আমরা কোনো মতেই এই সহিংসর পথ ধরে আমাদের উন্নয়ন কার্যক্রমকে ঠেকিয়ে রাখতে পারবো না। এটাকে বুঝতে হবে, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, আরো দ্রুত এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। জনাব হুমায়ুন, আপনার কাছে প্রশ্ন করছি যে এই যে আমাদের যে উন্নয়নের যে ধারা ছিল, ধারাবাহিকতাটা ছিল, আমরা মাঝখানে এই যে থেমে গেলাম এবং এই যে আমরা গত ২.৫ মাসে যেটা দেখছি যে অশুভ রাজনীতি বা অপরাজনীতি, এ কারণে কি আপনি মনে করেন যে সাধারণ জনগণের মধ্যে রাজনীতি বিষয়ে একটা বিরক্তি কিংবা একটা কোন নেতিবাচক প্রভাব পড়েছে? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি থমকে গেছে আমি বলবো না, থমকে দেওয়ার চেষ্টা করেছে প্রচন্ডভাবে, আপ্রাণভাবে চেষ্টা করেছে যে রাজনীতি নয়, এটাকে দেশের অর্থনীতি থমকে দেওয়া, রাজনীতি থমকে দিয়ে এটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে পাকিস্তানের স্টাইলের দেশ বানাবো, এটা সেই ষড়যন্ত্র হচ্ছে। আপনি সেদিনও দেখেছেন চট্টগ্রামের যে ধরা পড়েছে, সেখানে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটুকু আমরা জানতে পেরেছি তাতে পরিষ্কার আইএস কানেকশন এখানে এসছে। কাজে আমি মনে করি জনগণ এর সাথে সম্পৃক্ত নয়,
জনগণের ইনফরমেশন বেসিস তারা ধরা পড়েছে। জনগণের সম্পৃক্ত হলে আজকে এই 2.5 বছরের ভিতরে অবস্থা যা হতো আমি কল্পনা করতে পারতাম না। রাজার উল্টো দেখতে পাচ্ছি যেটা সেটাই আমরা এগিয়ে যাচ্ছে ডিসপাইট দিস অবস্টাকলস। এই অবরোধ সৃষ্টি করার জন্য হরতাল কেউ মানে না, অবরোধ কেউ মানে না। এই যে মানে না, এটা জনগণ মানে না, শুধু সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। জনগণ যেহেতু এটা বিরোধিতা করছে, মনের থেকে নেয়নি, সম্পৃক্ত নাই, সমর্থন নাই, তাই এই প্রতিবন্ধ সৃষ্টি সম্ভব হচ্ছে না। আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং এটা তো পরিষ্কার, হরতাল নাই, আপনার অবরোধ বলতে গেলে নাই, প্রোগ্রাম তো দিয়েছে, ক্ল্যান্ডেস্টাইন জায়গাতে একটা প্রোগ্রাম দিয়ে দিল, বাট পিপুলস পার্টিসিপেশন যতদিন না হবে ততক্ষণ এই প্রোগ্রাম কোনো সময় সাকসেসফুল হবে না। এবং আমি আরেকটা শেষ কথা বলতে চাচ্ছি, আপনি লক্ষ্য করেছেন যে সেটা আমি একটু আগেও বলেছি, উপলব্ধিটা এসছে, এই উপলব্ধিটা এসছে গুড সাইন। উপলব্ধি করতেই সঠিক পথে, গণতন্ত্র পথে, মুক্তিযুদ্ধের চেতনার পথে আসতে পারে, যুদ্ধাহতের বিচারের ব্যাহত করার জন্য নয়। আপনাকে আরেকটা প্রশ্ন করছি যে এই আপনি বললেন যে জনগণ ঘুরে দাঁড়িয়েছে এবং জনগণ সক্রিয় হয়েছে এই অচল অবস্থার উত্তরণের পথে। সেক্ষেত্রে কি সরকারের আরো সক্রিয় হওয়া উচিত জনগণের সাথে? সরকারকে এই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনকে সরকারকে আরো বেশি অগ্রগামী হওয়া উচিত। অবশ্যই সরকার অগ্রগামী আছে এবং অগ্রগামী হবার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো সেক্টর ইনভেস্টমেন্টের কথা আমার মনসুর সাহেব বলেছেন, ইনভেস্টমেন্ট ব্যাহত করার চেষ্টা হয়েছে, ব্যাহত কিছুটা হয়েছে ঠিকই, বিদেশি ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি লক্ষ্য করছেন পরশুদিন আগের দিন দেখবেন $1 ট্রিলিয়ন একটা অফার এসছে, এরকম অফার আসতেই আছে। কাজে এটার সম্ভাবনার দেশ বলে আসছে। কাজে এটা যদি রাজনৈতিক স্থিতিশীল থাকে তাহলে এই ধরনের বিনিয়োগের প্রস্তাব আসবে। জনাব কামাল উদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় আমরা কেউ থাকতে চাই না, আমরা এর থেকে এগোতে চাই, এর থেকে অগ্রসর হতে চাই। আপনার কাছে কি মনে হয় যে কি কি উদ্যোগ নিলে রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো? জি, কতটুকু সময় আছে জানি না, তবে এইটুকুন বলবো, ধরুন 90-এর দিকে আপনার বাংলাদেশের ছেলেদের শিক্ষার হার ছিল 42, এখন এটা 77-এ আসছে। তখন শিক্ষার হার ছিল আপনার লিটারেসি যেটা আমরা বলি 27, এখন হচ্ছে সেটা 80। তো আপনি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে এখন ছেলে মেয়েদের এনরোলমেন্ট রেট হচ্ছে সমান সমান। আপনি প্রায় 9 কোটি লোকের উপরে মোবাইল ফোন ব্যবহার করে তারা ইন্টারনেট অ্যাক্সেস আছে। অর্থাৎ কিছু সামগ্রিক পরিবর্তন যে হচ্ছে, এই পরিবর্তনগুলো মাথায় রেখে যদি আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করে তাহলে একটু ভালো হবে। আমি আপনাকে বলি, আমরা তো মানবাধিকার নিয়ে কথা বলি, 90 সনের দিকে বাংলাদেশের প্রায় 58% লোক প্রভার্টি লাইনের নিচে ছিল, যেটাকে আমরা বলি যে মিনিমাম ইনটেক না হলে মানুষ বাঁচে না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে $1.25 বা $2। আর 2010-এ সেটা 30-এর ঘরে আসছে, এখনকার লেটেস্ট ফিগারে বলে 22। সুতরাং যে মানুষটি আপনার এই অর্থনৈতিক অব্যবস্থার কোনো কারণে এই যে এমনিতে খাবার পেত, খাবার পাচ্ছে না, তার থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কিছু পৃথিবীতে হয় না। সুতরাং রাজনীতি যারা করে তাদেরকে এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে, এবং ওই জিনিসটা যদি থাকে তাহলে সমস্যার সমাধান করতে পারবেন। এখন বলেন যে বাংলাদেশের যে বিভিন্ন পার্সপেক্টিভ গুলো আসছে যে খুব পজিটিভ, এটা অবশ্যই পজিটিভ, তবে এখানে মূল জিনিসটা আমাদের এখানকার যে সমস্যাটা, এটাকে আপনার ধরতে হবে আদর্শিক। আদর্শিক সমস্যা ইউজুয়ালি আপনি সহজে সমাধান হয় না। যদি আর্থিক কোনো সমস্যা হতো আপনার টাকা আমাকে দিয়ে দিলেন, কিন্তু আমি যে আদর্শে বিশ্বাস করি, সুতরাং এটার সমস্যাটা হয়েছে এই জন্যই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনাটা পুরোপুরি করার আগেই আপনার এই দেশটা আবার ওই পাকিস্তান এবং এটা সিরিয়া ইরাকের মতো হতে পারতো, এবং ওইখানে অনেক ধরনের। কিন্তু আমাদের একটা ভালো দিক হচ্ছে এই যে আপনি ইকোনমি নিয়ে কথা বলছেন, পদ্মা সেতু যদি করা হয় তাহলে 1.2% আপনার বাংলাদেশের জিডিপিতে যোগ হবে। তো আপনি দেখেন 6-এর সাথে সাথে ইভেন ইট মে গো আপ টু 8। কিন্তু এই পদ্মা সেতু যখন নিয়ে ঝামেলা হচ্ছে তখন আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী বলছে, হ্যাঁ বাংলাদেশের পক্ষে এটা সম্ভব না, করতে গেলে ইকোনমি অনেক খারাপ হয়ে যাবে। এখন রিজার্ভ কত আপনার? বাংলাদেশি ইকোনমি একটা সাস্টেনেবল স্টেজে আসছে। যারা একটু পড়াশোনা করে, যারা রাজনীতিতে স্কিল বেস রাজনীতি করতেছে, তারা এই জিনিসটা বুঝে গেছে। সুতরাং আমাদের যদি আমরা এই রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান যেটা দরকার আলোচনার টেবিলে, সেটা খালি নির্বাচন দিয়ে হবে না, আপনাকে ব্রড বেসড আলোচনা করতে হবে। কেন ধরেন এমন তো হতে পারতো, আমাদের রাজনীতিবিদরা বলতে পারতো ঠিক আছে নির্বাচন কখন হবে ব্যাপারটা আমরা পরে দেখবো, আগে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হতে পারে এই ধরনের একটা ফর্মুলা আগে ডেভেলপ করেন। তাহলে কিন্তু যদি আমরা ডেভেলপ করতে পারতাম, প্রয়োজনে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাও মনে করতো ঠিক আছে আমরা কিছু ছেড়ে দেই ইত্যাদি হতে পারতো। কিন্তু সেটা না করে আপনি বৈধ অবৈধ প্রশ্ন উঠিয়ে, আসলে মূল কথাটা হচ্ছে আপনার রাজনৈতিক
এই স্থিতিশীলতা হলে পরে এই মুহূর্তে আমাদের জিডিপির অ্যারাউন্ড 25% আপনার আমাদের জিডিপি ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এটা আসলে 30+ দরকার, সেই জন্য স্টেবিলিটি দরকার। আপনার এই ইতিবাচক প্রত্যাশা, আশা করি যে এটা খুব শিগগিরই বাস্তবায়ন হবে এবং এই কথাগুলো রাজনীতিবিদ সহ অর্থনীতি, শিক্ষাবিদ সবাই এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ একাত্তর সংযোগে উপস্থিত হওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।